তোমাকে কতবার বলবো আমাকে না বলে বাড়ির বাইরে যাবে না, তাও কেন গেলে বলো? ধমকে উঠল উচ্ছ্বাস। রোদসী ভয় পেল। তার চেহারা দেখে আন্দাজ করতে পারল উচ্ছ্বাস। রোদসী চুপচাপ দাঁড়িয়েছিল উচ্ছ্বাসের সামনে, কিছু বলার সাহস পেল না। ওকে ধমকিয়ে কিছু সময় কাউসের ওপর বসে ওকে পর্যবেক্ষণ করে সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে যায়। তার মাথা ঠান্ডা রাখতে হবে। রোদসীকে বাসায় না পেয়ে মাথা ঠিক ছিল না। কেন যে এমন হয় উচ্ছ্বাস বোঝে না। উচ্ছ্বাস চলে যাওয়ার পর রোদসী হাঁপ ছাড়ে। প্রচুর ভয় পেয়েছে, তবুও কিছু বলেনি। সে জানে যত কথা বলবে তত কথা বাড়বে। রোদসী নিজেকে সামলে কিচেনে যায়। মেয়েটা রাতের খাবার রান্না করছে। রোদসী রান্না করা খাবারগুলো দেখে আবার রুমে চলে আসে। এসে দেখে উচ্ছ্বাস চুপচাপ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট ফুঁকছে। রোদসী কিছু না বলে বিছানায় চুপটি করে বসলে। উচ্ছ্বাস প্রথমেই টের পেয়েছে রোদসী রুমে এসেছে, তাই সে সিগারেট ফেলে রুমে এসে রোদসীর কোলের উপর মাথা রেখে শুয়ে পড়ে। বিয়ের এতদিন পার হবার পরও এসব নিয়ম বদলায়নি, আর মনেও হয় না আর কখনো বদলাবে ও। মাঝে মাঝে রোদসীর এই জীবন বিষাক্ত লাগে, তবু কিছু বলে না। উচ্ছ্বাসের সাথে তার প্রথম দেখা হয় রোদসীর কাজিন রেদওয়ান ভাইয়ের বিয়েতে। উচ্ছ্বাস রোদসীর কাজিনের বন্ধু, তবে ওদের পরিচয়ও অত সুখকর ছিল না। প্রথম পরিচয়ই তিক্ততা ভর করে, তবে ওই থেকে এই পর্যন্ত আসা রোদসী কখনো কল্পনাতেও ভাবেনি। দরজায় নক করার শব্দে রোদসীর ধ্যান ভাঙে। মেয়েড এসে ডেকে গেছে। রাতের রান্না হয়ে গেছে। রোদসী মেয়েডকে চলে যেতে বলে উচ্ছ্বাসকে ডাক দেয়। উচ্ছ্বাস রোদসীর দিকে কতক্ষণ তাকিয়ে চুপচাপ উঠে ফ্রেশ হতে চলে গেল। আর রোদসীও নিচে এসে খাবার ঠিকঠাক করতে লাগলো। উচ্ছ্বাস এলেই তাকে খাইয়ে দিতে হবে, এই নিয়ম নতুন নয়। সে প্রথম থেকেই এই বায়না। প্রথমে বিরক্ত লাগলেও এখন মানিয়ে নিয়েছে রোদসী। এর মধ্যে উচ্ছ্বাস এসে টেবিলে বসে রোদসীর দিকে কিছু সময় তাকিয়ে থাকে। রোদসীকে অন্যমনস্ক লাগছিল, তাই সে রোদসীকে জিজ্ঞেস করে। কি হচ্ছে রোদ? আজকে তো অন্যমনস্ক লাগছে কেন তোমাকে? কিছু হয়েছে? রোদসী কিছু বলল না। তাতে উচ্ছ্বাসের মেজাজ খারাপ হলেও কিছু বলে না। সন্ধ্যায় এমনিতেই রোদসীর সাথে রাগারাগি করেছিল, তাই টপিকটা বন্ধ রেখে সে চুপচাপ রাতের খাবার শেষ করে উঠে চলে যায়। রোদসী উচ্ছ্বাসের যাওয়ার পানে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। তাদের সম্পর্কটা জানি কেমন খাপছাড়া। মাঝে মাঝে রোদসীর মনে হয় তাদের সম্পর্কটা লোক দেখানো মিছেমিছি। আচ্ছা, সম্পর্ক কি আদৌ মিছেমিছি হয়? লোক দেখানো হয়? হয় বোধহয়। রোদসী চিন্তা ভাবনা বাদ দিয়ে রাতের খাবার খেয়ে সব গুছিয়ে উপরে চলে যায়। রুমে উচ্ছ্বাসকে রোদসী পেল না, তাই সে ওয়াশরুমে যেয়ে ফ্রেশ হয়ে চুপচাপ রুমের বাতি নিভিয়ে শুয়ে পড়ল। আর ভাবতে লাগলো জীবনের ভুলটা কোথায়। কিছুক্ষণ পর রোদসী রুমে কারোর অস্তিত্ব টের পায়। রোদসী জানে এটা উচ্ছ্বাস, তবুও কোনো প্রতিক্রিয়া না করে ওভাবেই শুয়ে থাকলো। উচ্ছ্বাস এসে রোদসীকে ডাকলো। এই রোদু, কি হয়েছে তোমার? তোমার কি মন খারাপ? আমি কিছু করেছি? সন্ধ্যার জন্য আমি সরি পাখি। আসলে বাসায় এসে তোমাকে না পেয়ে মাথা ঠিক ছিল না। আর করবো না এমন। সরি। রোদসী কথাগুলো শুনলো, প্রতিবারের কথাই এগুলো, তাই কোনো প্রতি উত্তর করার ইচ্ছে হলো না। সে চুপচাপ পড়ে রইল। এতে উচ্ছ্বাস ধৈর্যহারা হয়। সে এবার শান্ত কণ্ঠে ধমকে বলে। সমস্যা কি তোমার? কথা কানে যায় না? কি জিজ্ঞেস করেছে? কথা বলছো না কেন? এবার রোদসী মুখ খোলে। আর কত? কি আর কত? এই যে, আপনি বোঝেন না? বলছি না, তাই তো তোমায় জিজ্ঞেস করছে। দেখো রোদ, আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, তাহলে কি চেষ্টা করা যায় না? আমি তোমাকে ভালোবাসি, কেন বলছো না? কোথায় ভালোবাসা? আসলেই বাসেন? কই, আমি তো টের পাই না। আচ্ছা, টের পেতে হবে না, এটা বাদ দাও। বলো, আজকে কোথায় গিয়েছিলে? এবার রোদসী একটু ভীত হয়, কারণ রোদসী তার একটা বান্ধবীর সাথে দেখা করতে গিয়েছিল। আর উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না, তবু গলায় জোর এনে রোদসী বলে। আমি একটা কাজে বাইরে গিয়েছিলাম, তবে আজকেই শেষ, আর কখনো যাব না। আমি কারণ জিজ্ঞেস করেছি। রোদসী কতক্ষণ সময় নেয়, তারপর বলে। আমার ভার্সিটির ফ্রেন্ড কে মনে আছে? আলো ওর নাম। আপনি হয়তো ওকে দেখেছিলেন। তো আসলে ও অসুস্থ, হসপিটালে ভর্তি, ওকে দেখতে গিয়েছিলাম। তাই আমার কাছে অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করো নি, তাই না? আচ্ছা, তুমি কি চাও না আমরা ভালো থাকি? আমরা খারাপ কোথায় আছি? আমাকে তুমি সময় দাও না, কিন্তু কেন? উচ্ছ্বাসের মুখে এই কথা শুনে
রোদসী তাজ্জব বনে যায়। উচ্ছ্বাসকে সে সময় দেয় না। অদ্ভুত রোদসী উত্তর দেয়। এটা কেমন কথা? আমি তো আপনার সাথেই থাকি। তাহলে সময় দিই না, এটা কেমন কথা হলো? উচ্ছ্বাস জবাব না দিয়ে রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। রোদসী হাঁফ ছাড়ে। আপাতত উচ্ছ্বাসকে শান্ত করা গেল। রোদসী এই ছেলেকে ভয় পায়। দিন দিন কেমন পজিটিভ হয়ে যাচ্ছে। কোথাও যেতে দেয় না, কারোর সাথে কথা বলতে দেয় না। একে জীবন বলে? সকালে রোদসীর ঘুম ভাঙে একটু বেলা করে, তবে রুমে উচ্ছ্বাসকে পেল না। সে উঠে একটা শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বের হয়ে দেখলো উচ্ছ্বাস এসে রেডি হচ্ছে। তাই চুল মুছতে মুছতে রোদসী উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কোথায় যাবে। উচ্ছ্বাস জানায় আজকে ইম্পর্টেন্ট মিটিং আছে। রোদসী ও বলে কিছু না বলে নিচে চলে আসে। সকালে নাস্তা করে উচ্ছ্বাস অফিসে চলে যায়। রোদসী বাসে একা পড়ে যায়। এমন একা থাকতে রোদসীর ভালো লাগে না। রোদসীর বাবার বাড়ি অনেক বড়। এক কথায় বলতে গেলে যৌথ পরিবার বলা যেতে পারে। যৌথ পরিবারে বড় হয়ে হঠাৎ এমন একা থাকা অনেক কষ্টকর হয় রোদসীর জন্য। তবে উচ্ছ্বাস বেশি মানুষ পছন্দ করে না। উচ্ছ্বাসের জন্মের সময় তার মা মারা যায়। ওকে যখন স্কুলে ভর্তি করানো হয় তখন ওর বাবা আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয়, বিয়ে করে। তখন অবশ্য উচ্ছ্বাস ছোটই ছিল। ও হোস্টেলেই থেকেছে। পরে ভার্সিটিতে পড়াকালীন একা একা থাকা শুরু করে। ওদের বাবার বাড়ির আত্মীয়দের থেকে এভাবে একা একা থাকা শুরু করে। বিকালে রোদসী ছাদে আসে। প্রায় একা একা লাগলে রোদসী বই অথবা ছাদে এসে ঘোরাঘুরি করে। ছাদটা রোদসীর ভীষণ পছন্দ হয়েছে। হরেক রকমের ফুল গাছ, পাশে একটা দোলনা। মার্গের সময় উচ্ছ্বাস বাসে আসে। তবে রোদসীকে দরজা না খুলে দেওয়াই রাগ লাগে। সে সরাসরি রুমে এসে রোদসীকে খোঁজ করে, কিন্তু ওয়াশরুমে বা বারান্দায় কোথাও না পেয়ে আরও মাথা গরম হয়ে যায়। ডাকাডাকি করে, তবুও রোদসী কোনো সারা শব্দ পায় না। উচ্ছ্বাসের চিন্তা হয়, তবে চিন্তা বাদ দিয়ে মেয়েটকে জিজ্ঞেস করে। মেয়েট বলে যায় রোদসী বিকেলে ছাদে গেছে, এখনও নিচে নামেনি। উচ্ছ্বাস চিন্তামুক্ত হয় ঠিকই, কিন্তু মাথা থেকে রাগ নামে না। সে উঠে ছাদে চলে আসে। এসে দেখে রোদসী দোলনায় ঘুমিয়ে পড়েছে। উচ্ছ্বাস রোদসীকে আর ডাকে না। চুপচাপ রোদসীর পায়ের কাছে বসে ওকে দেখতে থাকে। আহা, কত যুদ্ধ করে এই মেয়েকে পেয়েছে। অনেক কষ্ট, কিন্তু তার রোদ তাকে কেন বোঝে না? সবসময় কেন গোমরা হয়ে বসে থাকে? সে তো এই রোদের প্রেমে পড়েনি, মুগ্ধ হয়নি। সে ভালোবেসেছিল রোদের চঞ্চলতাকে। তাহলে সেই চঞ্চলতা কোথায় হারিয়ে গেল? ভয় হতে লাগলো উচ্ছ্বাসে। ভাবতে থাকে, রোদ কি তাকে ভালোবাসে না? তাহলে তার সাথে ঠিকমতো কথা বলে না কেন? হাসে না ঠিকমতো, চঞ্চলতা প্রকাশ করে না যেমনটা সে বিয়ের আগে করতো। পায়ে কারো ছোঁয়া পেয়ে রোদসীর ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখে পায়ের দিকটায় উচ্ছ্বাস বসে আছে। রোদসী ধরফর করে উঠে বসে। প্রচুর ভয় পেয়েছে মেয়েটা। নিজেকে সামলে উচ্ছ্বাসকে জিজ্ঞেস করে কখন এসেছে। উচ্ছ্বাস উঠে দাঁড়িয়ে নিচে আসতে বলে যায়। রোদসী নিজেকে সামলে রুমে আসে। এসে উচ্ছ্বাসকে আর রুমে পায় না। রোদসী বিছানা গুছিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ায়। আর তখনই একটা শক্তপোক্ত হাত পিছন থেকে জড়িয়ে ধরে। রোদসী কিছু বলে না। উচ্ছ্বাস কিছুক্ষণ রোদসীকে পর্যবেক্ষণ করে রোদসীকে বলে, আমরা কিছুদিনের জন্য বাবার ওখানে যাব। রোদসী অবাক হয়। বিয়ের পর কখনো এই বাড়ির কথা কখনো উচ্ছ্বাস মুখেও আনেনি। তাহলে হঠাৎ ওই বাড়ি যাবে? কথাটা শুনে অনেকটা অবাক হয়ে জিজ্ঞেস করে, হঠাৎ? এমনি মনে হলো একটু ঘুরে আসে। তুমি বাসায় একা ফিল করো, তাই ভাবলাম ওখানে কিছুদিন থাকি। রোদসী চুপচাপ শুনল ওর কথা, কিন্তু কিছু বলল না। সকাল সকাল উঠে ও সব কিছু গুছিয়ে নিতে শুরু করে। তারা একটু পরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিবে। দুপুরের দিকে ওরা এসে পৌঁছালো। বাড়ির সবাই কল্পনা করেনি উচ্ছ্বাস রোদসীকে এই বাড়ি নিয়ে আসবে। রোদসীকে উচ্ছ্বাস ড্রয়িং রুমে রেখে নিজের রুমে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই রোদসী ডাক পড়ে। রোদসী উঠে রুমে যাবার জন্য। তবে বাড়ির কিছু যেহেতু রোদসী কিছু চেনে না, তাই উচ্ছ্বাসের দাদি উচ্ছ্বাসের চাচাতো বোন ওষাকে বলল উচ্ছ্বাসের রুম দেখাতে। ওষা রোদসীকে রুম দেখে চলে আসছে। রুমে এসে দেখে উচ্ছ্বাস বেডে বসে আছে। সে রোদসীকে জিজ্ঞেস করে কেউ কিছু বলেছে কিনা। রোদসী জানায় কেউ কিছু বলেনি, আর জানায় দাদিমা ওষাকে বলেছে রুম দেখিয়ে দিতে, তাই ও এসেছিল। উচ্ছ্বাস বলে, বাসায় কেউ কিছু বললে আমায় জানাবে। আমরা এখানে বেড়াতে এসেছি, বেশি দিন থাকবো না, চলে যাব। তবে তুমি যদি এখানে থাকতে চাও থাকতে পারি, কারণ তুমি বাসায় একা থাকো। আমি জানি তোমার বাসায় একা ভাল লাগে না, তাই বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছে।
তবে এখানে কতদিন থাকবো সেটা তোমার উপর নির্ভর করে। রোদসী জানাই। তার কোনো সমস্যা নেই এখানে থাকতে। সে মানিয়ে নেবে। উচ্ছ্বাস জানে রোদসীর সমস্যা হলেও সে জানাবে না। তবে উষার উপর ভরসা আছে। উষা রোদসীর সাথে থাকবে আর দেখে রাখবে। সন্ধ্যার দিকে উচ্ছ্বাস বাহিরে যায়। তার কিছুক্ষণ পরই উষা আসে। ভাবি আসবো? আসো, বলার কি আছে? বসো, বলো কেমন আছো? না এমনি জিজ্ঞেস করে আসা ভালো। আমি ভালো, তুমি? কথাটা বলেই আবারও বলতে শুরু করে। আচ্ছা ভাবি, বলো তো এই খাটটারা কিভাবে তোমার এত পাগল হলো যে বিয়েই করে ছাড়লো? এই কথা শুনে রোদসী হাসলো, তারপর বলল, কি জানি, তোমার ভাই তো তোমার ভাই। তোমরাই ভালো জানো কি দেখলো। আচ্ছা ভাবি, তোমাকে ভাইয়া প্রথম কই দেখেছে জানো? উষা বোকা বোকা প্রশ্নে রোদসী খিলখিল করে হেসে দিল। বেচারি এত লজ্জা পাই কি একটা প্রশ্ন করে বসলো। রোদসী হাসি থামিয়ে বলে, হ্যাঁ, আমার ভাইয়ের বিয়েতে রেদওয়ান ভাইয়ার বন্ধু হয় তোমার ভাই। জোস তো। তারপর কি হলো? রোদসী ওষার মুখের দিকে তাকিয়ে থাকলো। কিছু বলতে যাবে তারই মধ্যে দরজায় নক পড়ল। রোদসী তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে। বৃষ্টি উচ্ছ্বাসের সৎবোন। রোদসী একটা হাসি দিয়ে রুমে আসতে বলে বৃষ্টি তার কথায় পাত্তা না দিয়ে বলে, দাদি ডেকেছে, তাড়াতাড়ি আসো। রোদসী জানাই সে আসছে। বৃষ্টি যাবার পরই উষা বলে, এই মেয়ে যে কোন ধরনের আল্লাহই ভালো জানে। এই আমার সাথে থাকবে, ভালোভাবে কথা বলবে, এই মুখ কালো করে বসে থাকবে। ফাজিল একটা। ইস, উষা এভাবে বলতে নেই, হয়তো ও এমনই। না ভাবি, ওর পেটে পেটে শয়তানি বুদ্ধি। যখন প্রয়োজন পড়বে গলায় গলায় ভাব করবে, আবার যখন ওর স্বার্থে লাগবে তখন কাউকেই চিনবে না। মায়ের মতন স্বার্থপর একটা। ওদের জন্যই তো ভাইয়া এই বাসায় এসে থাকে না। থাক, বাদ দাও। চলো তো দেখি দাদি কেন ডেকেছেন। দাদু ডেকেছেন? আসবো? উচ্ছ্বাসের দাদি পিছনে বসা ছিল। রোদসীর কথা শুনে দরজার দিকে তাকিয়ে বলে, হ্যাঁ আয় আয় বস। রোদসী মিষ্টি একটা হাসি দিয়ে উচ্ছ্বাসের দাদুর পাশে বসে। দাদু রোদসীর মুখ ধরে চুমু খেয়ে বলে, হ্যাঁ রে, আমার নাতিটাকে কি করে পাগল করলি রে? আর ওই বা এই চাঁদের মতো মেয়েটাকে পেলো কি করে? আমি তো ভেবে পাচ্ছি না। মিসেস রাবেয়া বেগমের কথা শুনে রোদসী লজ্জা পেল। রাবেয়া বেগম আর উষা তাকে এমনভাবে কথা বলে লজ্জা পেতে দেখে মিটি মিটি হাসছিল। উষা বলে উঠল, জানো দিদান, ভাইয়া ভাবিকে প্রথম ভাবির কাজিনের বিয়েতে দেখেছে। একবার ভাবো ভাইয়া কত দুষ্ট। মানে ভাবিকে দেখলো আর সেই ভাবিকে বিয়েও করে ফেললো। রাবেয়া বেগম বলে, আমার দাদাভাই হীরা চেনে, তাই তো হীরা দেখতে হীরাকে ঘরে উঠিয়েছে। হ্যাঁ রে, নতুন বউ উচ্ছ্বাস আদর টাদর করে তো। দাদুর বেফাস কথাবার্তায় বেচারি রোদসী আরো লজ্জে পড়ে, মাথা নিচু করে বসেই থাকে। উষা বলে, দাদু, লজ্জা দিও না তো। দেখো গালগুলো কেমন লাল টমেটোর মতো হয়ে গেছে। এটা বলেই উষা খিলখিল করে হেসে দেয়। এরই মধ্যে উষার বড় ভাই উদয় আসে। কিরে, এমন পেতনির মতো হাসছিস কেন? তোর তো কাছে থাকার কথা, এখানে কি? দেখিস ভাইয়া, ভালো হবে না কিন্তু। খারাপ আরও হবে কি? যার ঘরে জলযন্ত্র এমন একটা শাকচুন্নি আছে, তার আর কি সর্বনাশ হবে? উদয়ের এমন কথা শুনে উষা কিছুটা ন্যাকা কণ্ঠে দাদুকে বিচার দেওয়ার ভান করে বলে, দেখো দাদু, কিছু বলো তোমার নাতিকে, ভালো হচ্ছে না কিন্তু। উষার কথা পাত্তা না দিয়ে উদয় বলে, আচ্ছা শোন না, শুনলাম ভাইয়া আর ভাবি আসছে। কই রে? উষা চোখ দিয়ে ইশারায় দেখাই। উদয় রোদসীকে দেখে নিজেই বোকা হয়ে যায়। রোদসীও বোকা হয়ে যায়। একে অপরের দিকে কতক্ষণ তাকে একসাথে চেঁচিয়ে ওঠে। উদয় বলে, তুই ভাবি, তাও আমার? ইহ, না, আমি মানি না। রোদসীও একসাথে বলে, তুই আমার দেবর? না, এ কিছুতেই হতে পারে না। দাদি আর উষা কিছুই বুঝতে পারে না হলোটা কি। একে অপরের দিকে তাকে উষা উদয়কে জিজ্ঞেস করে। তুই আর ভাবি কি আগে থেকেই পরিচিত? উদয় একটু হেসে বলে, ও আমার কলেজের বেস্টমেট ছিল, বন্ধু বলতে পারিস। উষা এবার বুঝলো। ও তাই বুঝি। বাহ, তাহলে তোরা তো পরিচিতিই ভালো হলো। এখন থেকেই অনেক মজা হবে। রোদসী উদয়ের দিকে দেখে তারপর উষাকে বলে। কিন্তু কলেজ শেষ হওয়ার পর কিছু কারণে আর যোগাযোগ করা হয়নি। উদয় হেসে খুব সিরিয়াসের মতো বলে, তোর মজা হবে না ছাই। ভাইয়া যে পারলে উঠিয়ে আমাকে আছাড় মারবে। কথাটা বলে আবারও রোদসীকে জিজ্ঞেস করে। কিরে, তুই চুপ কেন? বল, তোর জামাই কেমন? রোদসী কোনো উত্তর করার আগে সেখানে উচ্ছ্বাস হাজির এবং সে বলে, কার কথা জিজ্ঞেস করছিস? উচ্ছ্বাস এসে দরজায় দাঁড়িয়েছিল।
সবাই তাকে দেখে একটু নড়ে চড়ে বসলো। সে আবার জিজ্ঞেস করলো। বল, কি নিয়ে কথা হচ্ছিল? উষাই প্রথমে কথা শুরু করলো। আরে জানো ভাইয়া কি হয়েছে? উদয় ভাইয়া আর রোজসি ভাবি ব্যাচমেট। সো হোয়াট? গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো। রোদসীর মুখের দিকে তাকি। এদিকে রোদসীও ভয় পাচ্ছে যদি উচ্ছ্বাস কোনো সিন ক্রিয়েট করে বসে তাহলে যা তা অবস্থা হবে। আরে ভাইয়া তুমি বোঝনি, ভাবি আর উদয় ভাইয়া এক কলেজে ছিল আর বন্ধুও ছিল। আমি আর দাদু শুনে তো পুরোই অবাক। বলো কি কাণ্ড। অবশ্য ভালোই হলো, ওরা পূর্ব পরিচিত। যাই হোক ভাইয়া বলো, ব্যাপারটা জোশ না? উচ্ছ্বাস হু বলে উঠে রোদসীকে রুমে আসতে বলে চলে গেল। রোদসীও উঠে দাঁড়ানো মাত্রই উদয় জিজ্ঞেস করে। কোথায় যাচ্ছিস? রোদসী বলে। তোর ভাই রুমে ডাকলো, শুনিসনি তুই? আরে ধুর, ডাক্তার রুমে যাওয়া। কতদিন পর দেখা হলো। সব সময় তো ভাইয়ার সাথেই তো থাকিস। এখন আগে বল, আমাকে বল, ভাইয়ার সাথে পরিচয় কিভাবে? আর বিয়ে জানিসই তো, বড় বাবার সাথে ভাইয়ার সম্পর্কে ওই উদয় একটু তুষ্ণবোধ করে বলল বড় চাষির জন্য, তাই আমাদের না জানিয়ে বিয়েটা করে ফেললো। রোদসী মনে মনে ভয় পেল, তবু ভাবলো এতদিন পর সবার সাথে কথা বলতে পারছে। বিশেষ করে যদি হয় কাছের কোনো বন্ধু বা বান্ধবী, তাহলে তো কথাই নাই। বিয়ের কাহিনী সে অনেক বড় ভাই, বলিস না আর। বিয়েটা হয়েছেই গোলমেলে ভাবে, বা হঠাৎ বলতে পারিস। আর কিছু বলার আগে উচ্ছ্বাসে সে রোদসীকে কোলে তুলে নিল আর যেতে যেতে বলে। সরি গাইস, তোদের ভাবি এখন ব্যস্ত, পরে কথা বলিস। আর কোনো কথা না বলেই উচ্ছ্বাস নিজের রুমের দিকে হাঁটা দিল। রোদসী আবারও লজ্জে পেল দাদু, ছোট ননদ আর দেবরের সামনে এভাবে কোলে উঠিয়ে নিয়ে আসার জন্য। রোদসী নিচু কণ্ঠে বলল। হচ্ছে কি নামান, আপনার লজ্জা না হয় কম থাকতে পারে, আমার তো আছে। আমার নিজের বাসায় হুটহাট এভাবে করে নিয়ে সেই ব্যাপারটা আলাদা। ওখানের বাসায় কেউ নেই বলে আমি কিছু বলি না, কিন্তু এই বাসায় সবাই আছে। উচ্ছ্বাস কোনো জবাব না দিয়ে সোজা নিজের রুমে এসে বিছানায় রোদসীকে বসালো। তারপর দরজা বন্ধ করে রোদসীর পায়ের কাছে বসে কোলে মাথা রাখলো। কতক্ষণ এভাবেই কাটলো। পুরো ঘরময় নিঃশব্দ বিরাজ করলো। কিছুক্ষণ পর উচ্ছ্বাস মাথা তুলে রোদসীর দিকে তাকালো। রোদসী উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। আচ্ছা রোদ, আমি কি খুব বাজে? অনেক কষ্ট দেই? খুব খারাপ? রোদসী জবাব দেয় না। সে জানতো এমন একটা পরিস্থিতিতে তার পড়তে হবে। ডাকার সাথে সাথে আসেনি সে, ভুল করেছে, মাসুল দিতে হবে। ধমকে ওঠে উচ্ছ্বাস। কি হলো বলো? জবাব দিচ্ছ না কেন? কই, আমার সাথে হাতে কথা বলো না, হাসো না। এগুলো বলেই ওঠে রোদসীর চুল হাতে নিয়ে টেনে ধরল। রোদসী তাকিয়েছিল উচ্ছ্বাসের দিকে। কি অদ্ভুত মানুষ, হঠাৎ করেই এমন পাগলামি। রোদসী চুল ধরে ব্যথায় কান্না করে দেয়। রোদসীর কান্নায় কথা আটকিয়ে আসে, তবু কষ্ট করে বলে। ছাড়ুন, আমি চুলে ব্যথা পাচ্ছি, লাগছে খুব, ছাড়ুন। উচ্ছ্বাস এতে আর রাগ করে গাল চেপে ধরে বলে। এর থেকে বেশি ব্যথা আমি পাই। বলো, কেন আমার সাথে ঠিক মতো কথা বলো না? এত হাসাহাসি কিসের? আমার সাথে তো এত হাসাহাসি করে কথা বলো না। আচ্ছা বলো তো, তুমি কি আমাকে ভালোবাসো না? আমাকে ভালোবাসো না? বিয়েটা যেভাবেই হোক, আমি তো তোমাকে ভালোবাসি, এত ভালোবাসি। তাও কেন তুমি আমার সাথে ঠিক মতো করে কথাই বলো না? রোদসী নিজেকে ছাড়ানোর চেষ্টা করে, তবুও পায় না। উচ্ছ্বাস রোদসীর ছটফট দেখে, চোখের পানি তাকিয়ে তাকিয়ে দেখে। তারও কষ্ট হয়, কিন্তু তার রোদ পাখি তো বোঝে না। কিছুক্ষণ পর উচ্ছ্বাস রোদসীকে ছেড়ে বারান্দায় চলে যায়। তার মাথা ঠান্ডা করতে হবে। বারান্দায় এসে উচ্ছ্বাস সিগারেট ধরায় আর রোদসী বিছানার পাশে বসে কান্না করতে শুরু করে। উচ্ছ্বাস বারান্দায় বসে শুনে, কিন্তু যাবার ইচ্ছে করে না। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খায়। একসময় এসে দেখে প্যাকেটটি খালি হয়ে গেছে। ঘর থেকেও কোনো শব্দ আসছে না। তাই উচ্ছ্বাস রুমে এসে দেখে রোদসী বিছানার পাশে মাথা রেখে ঘুমিয়ে গেছে। উচ্ছ্বাস রোদসীকে কোলে তুলে বিছানায় শুইয়ে দেয়। তারপর নিচ থেকে খাবার নিয়ে এসে টেবিলে রেখে রোদসীর পাশেই রোদসীকে জড়িয়ে ধরে ঘুমিয়ে যায়। মাঝরাতে রোদসীর ঘুম ভাঙে। মনে হলো শরীরের ওপর ভারী বস্তু পড়ে আছে। পাশে তাকিয়ে দেখে উচ্ছ্বাস আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তার ঘাড়ে উচ্ছ্বাসে গরম নিঃশ্বাস পড়ে। রোদসী একটু নড়তেই উচ্ছ্বাস রোদসীকে আরো কাছে টেনে রোদসীর গলায় মুখ গুজে দেয় আর বিড়বিড় করে বলে। আমি তোমাকে ভালোবাসি রোদ, অনেক ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। রোদসী তাকিয়ে থাকে আর ভাবে লোকটা কি অদ্ভুত, কে বলবে। রাতে সে রাগারাগি করে এখন কি সুন্দর শান্তিতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। এসব ভাবতে ভাবতে আবারও ঘুমিয়ে পড়ে রোদসী। মিষ্টির রোদ, সুন্দর সকাল, পাখির ডাক আশেপাশে মুখরিত করে আছে। আসলে পৃথিবীটা সুন্দর,
কিন্তু আমরা কখনো উপলব্ধি করতে পারি, আবার কখনো পারি না। আমরা সবসময় নিজেদের হতাশা নিয়েই থাকি, কখনো ওই দুঃখটুকু সরিয়ে ভালোর দিকে আগাতে পারি না। বারান্দায় দাঁড়িয়ে রোদসী আশপাশ দেখছিল। রোদসী অনেক বাউন্ডুলে ভবঘুরে মেয়ে, বিয়ের আগে পর্যন্ত পুরো বাড়ি মাথায় করে রাখতো। যখন যেটা ইচ্ছে করতো বাড়ির বড় মেয়ে কিনা। কিন্তু উচ্ছ্বাস এগুলো পছন্দ করে না। সে পারলে রোদসীকে লুকিয়ে রাখতো। ভাবি, রোদসী দরজায় তাকিয়ে দেখে বৃষ্টি দাঁড়িয়ে আছে। রোদসী জিজ্ঞেস করে কিছু বলবে কিনা। বৃষ্টি মাথা ঝাঁকিয়ে বলে হ্যাঁ। রোদসী বলে এসো। বৃষ্টি বলে না ভাবি, বসবো না, আসলে আমি একটু বেরোবো, আমার সাথে একটু যাবে? রোদসী পড়েছে বিপদে, তার তো বের হতেও ইচ্ছে করে, আবার ভয় হয়। ওই দিন উচ্ছ্বাস যেমন করলো, এখন ওকে না বলে বের হলে আবার কি না কি করে বসে একমাত্র উচ্ছ্বাসই ভালো জানে। রোদসী মিথ্যা বলে বসো। আসলে বৃষ্টি, আই গট মাই পিরিয়ড, আমি বাইরে যেতে পারবো না। আর বাকি কথা বলার আগে বৃষ্টি থামিয়ে দেয়। বুঝেছি, তুমি ভাইয়াকে ভয় পাচ্ছ, কিন্তু ট্রাস্ট মি, ভাইয়া কিচ্ছু বলবে না, চলো আমার সাথে। এরই মধ্যে উচ্ছ্বাস এসে বলে ও কোথাও যাবে না, তুই যেখানে আছে সেখানে যা। রোদসী উচ্ছ্বাসকে দেখে ঘাবড়ে যায়, তবুও চুপচাপ বসে থাকে। লোকটা বদ কখন কি করে বসে ঠিক নেই। বৃষ্টি উচ্ছ্বাসকে দেখে মুখ কালো করে ঘর থেকে চলে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাস রোদসীর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে কোথায় যাওয়ার কথা বলছিল? ওর সাথে কোথাও যাবে না, ওই মহিলা পাঠিয়েছে মনে হয়। এগুলো বলে উচ্ছ্বাস ফ্রেশ হতে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হবার পরও একই ভঙ্গিতে বসে থাকতে দেখে উচ্ছ্বাস ভুরুকুচকে কারণ জিজ্ঞেস করে। রোদসী জানাই বাসার সবার কথা মনে পড়ছে, তার যদি সময় হয় তাহলে যেন রোদসীকে নিয়ে একটু ঘুরিয়ে আনে। এসব কথা শুনে উচ্ছ্বাসের রাগ লাগে, তবে মনে মনে খুশি হয় যে রোদ তাকে এই অনুরোধ করার জন্য। সে জানাই এই সপ্তাহের শেষের দিকে যাবে। এখন উচ্ছ্বাস ব্যস্ত। রোদসী কিছু না বলে উচ্ছ্বাসকে খেতে আসতে বলে নিচে চলে যায়। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে রেস্ট করে। বিকেলে রোদসী রজনী বেগমের রুমে যায়। ওখানে আগে থেকে ঊষা, উদয়, বৃষ্টি বসা ছিল। রোদসীকে দেখে বৃষ্টি উঠে চলে যায়। এটা দেখে রোদসী অবাক হয়ে ঊষাকে জিজ্ঞেস করে। ও কেন চলে গেল? ঊষা মুখ ভেঙচি দিয়ে বলে হয়তো ও তোমার কাছে কিছু চেয়েছিল, পাইনি, বা অন্য কিছুও হতে পারে। রোদসীর দুপুরের কথা মনে পড়ে, তারপর বলে ও দুপুরের আগে আমার কাছে গিয়েছিল। ও বেরোতে চায়, আমাকে জোরাজোরি করলো। এর মধ্যে তোমাদের ভাইয়া আসলো আর বলল যাবে না, অমনি মুখ কালো করে চলে আসলো। হ্যাঁ, তোমাকে তো আগেই বলেছি, স্বার্থে লেগেছে এমনই করবেই, আবার পরে এসে খুব ভাব করবে। ওর কথা বাদ দাও তো, ভাইয়ার কথা বলো। ভাইয়া অনেক রোমান্টিক না? রোদসী কি বলবে বুঝতে পারল না। দ্বিধাবোধে ঘিরে ধরল যেন। তাদের মধ্যে এই ধরনের সম্পর্ক এখনো তৈরি হয়নি যে বলা যায় বা কিছু, তাই সে কোনো জবাব না দিয়ে চুপ থাকে। ওর অন্যমনস্ক থাকায় সবাই মিটিমিটি হাসে। দাদু আলতো ধাক্কা দিয়ে বলে থাক, আর লজ্জা পেতে হবে না, চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি জানি তো, আমার দাদু ভাই অনেক ভালোবাসতে জানে। তুমিও ওকে আগলে রেখো, ছোট থেকে একা বড় হয়েছে তো, বুঝোই। সময় দেওয়ার মতো আমিই ছিলাম ও সব কিছু সঙ্গী। বলে হতাশার নিঃশ্বাস ত্যাগ করে। সবাই উৎকণ্ঠা হয়ে জিজ্ঞেস করে বড় ভাইয়ের কি হয়েছিল, আর এই মহিলা কিভাবে এই পরিবারে আসলো? সবাই একটু ইতস্তত বোধ করলো। দাদু কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করে রাশেদ আর উচ্ছ্বাসের মা উর্মিলা ভার্সিটির লাইফ থেকেই একই ক্লাসে পড়তো, এবং তারা সমবয়সী হবার কারণে উর্মিলার বাড়ির সবাই তাদের সম্পর্ক মানতে নারাজ ছিল। ওদের সম্পর্কের কথা যখন উর্মিলার বাবা জানতে পারে, তখন থেকে উর্মিলার জন্য পাত্র দেখা শুরু করে। যখন আমরা এই বিষয়ে অবগত হই, তখন আমরা তাদের কাছে রাশেদ আর উর্মিলার বিয়ের জন্য প্রস্তাব দিই। তারা সরাসরি আমাদের নাকচ করে দেয়। তাদের বাড়ি মানতে নারাজ, কারণ একটাই, ওরা সমবয়সী। আমরা তো বুঝি সমবয়সী, কিন্তু কি করা, ভালোবাসার প্রতি কি আর জোর চলে? উর্মিলার বাবা উর্মিলাকে আটকে রাখে। তার জন্য প্রায় 1 মাস ওদের মধ্যে যোগাযোগ ছিল না। পরে হঠাৎ একদিন রাতে উর্মিলা আমাদের বাড়ি এসে ওঠে। ওকে দেখে আমরা সবাই অবাক হই, কারণ যেভাবে আমরা উর্মিলাকে দেখেছি, কিন্তু ওই দিন ওকে অনেক অসুস্থ দেখাচ্ছিল। ওর থেকে আমরা জানতে পারি ও পালিয়ে এসেছে, আর ওর ছোট ভাবি ওকে সাহায্য করেছে। আমরা তখনই বুঝেছিলাম ওর আশা নিয়ে ঝামেলা হবে।
তাই আগে পরে না ভেবে ছেলের ভালো থাকার জন্য ওই রাতে ওদের বিয়ে পড়িয়ে দিই। আমি মা হিসেবে বড্ড স্বার্থপর ছিলাম, কি করার, বড় ছেলে তো আদরের ছিল। এটুকু বলে তিনি থামলেন। তারপর সবাই দরজার দিকে তাকিয়ে একটু হকচকিয়ে যায়। ওখানে হাত ভাঁজ করে মনোযোগী শ্রোতার মতন উচ্ছ্বাস দাঁড়িয়েছিল। ওকে দেখে মিসেস রাবিয়া বেগম একটু ইতস্তত বোধ করে, কারণ এসবের কোনো কিছুই উচ্ছ্বাস জানে না। অবশ্য ও কখনো জানতেও জানি, তাই বলা হয়নি। কি হলো দিদুন, বলো তারপর কি হলো? উষা জিজ্ঞেস করে। হ্যাঁ দাদু বলো, এরপর কি হয়েছে? এবার উদয়ও বলতে শুরু করে। এবার দাদু আবার বলতে শুরু করলেন। পরের দিন সকালেই উর্মিলাদের বাড়ি থেকে লোক এসে অনেক ঝামেলা করে, তবে উর্মিলা এক কথা বলেছে, এখান থেকে ও এক পাও কোথাও যাবে না। এতে ওদের বাড়ির মানুষরা অনেক বাজে আচরণ করে, সম্পর্ক ছিন্ন করে। এতে উর্মিলা কষ্ট পেলেও কিছু চুপচাপ মেনে নেয়, কারণ এইসব কিছুর জন্য ও নিজেকে দায়ী মনে করত। এভাবেই দিন কাটতে লাগলো। ও আগের কথা ভুলে নতুন করে নিজেকে গড়তে লাগলো, পড়াশোনা কমপ্লিট করলো। তবে বলে না, সুখের দিন বেশি দিন থাকে না, তেমনি রাশেদ আর উর্মিলার মধ্যে একটু একটু কথা কাটাকাটি, রাগারাগি দিনকে দিন বাড়তেই লাগলো। আমি বললাম হয়তো নজর পড়েছে, এক কাজ করো, বাচ্চা নাও, সব আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জানি না কেন যে এই পরামর্শ দিলাম, এটাই ছিল আমাদের জীবনে সব থেকে বাজে সিদ্ধান্ত। 5 মাস থাকাকালীন ওটা মিসক্যারেজ হয়ে যায়। উর্মিলা পাগল প্রায় তখন। প্রথম বাচ্চা কি করে না করবে, অনেক ডাক্তার দেখালাম, সবাই জানালো 3 মাস পর থেকে আবার চেষ্টা করতে, আর যে ওষুধ দিয়েছে সেগুলো ঠিকঠাক মতো খেতে। এভাবে দেখতে দেখতে 4 মাসের মাথায় আবার কনসিভ করলো। তবে প্রথমবার এত ধকলের কারণে শরীর তখনও ঠিক মতো ভালো হয়ে ওঠেনি। যখন সময় এগিয়ে আসলো উচ্ছ্বাসের জন্ম নেবার, ওই টাইমে ডাক্তার কন্ডিশন জানালো যে আগে মিসক্যারেজ গেছে, তাই এখনও মানসিকভাবে এত ভালো প্রস্তুত না, সাথে শরীরে যে ঘাটতিগুলো ছিল ওটাও পূরণ হয়নি। তবে আমাদের বন্ড পেপারে সাইন করা লাগবে। সেদিন রাশেদ উর্মিলাকে পাবে না জেনেও যেমন করেছিল ঠিক ওই রকম পাগলামি করে। আমার বুকে পাথর চেপে সাইন করি। ওনারা আগে জানিয়ে রাখে, হয় বাচ্চা বাঁচবে না হলে মা। আমাদের সব ভরসা যেন করে উচ্ছ্বাসের আসল ঠিকানা উর্মিলা আসলো না। রাশেদ পাগলের মতো হয়ে গেল। আমি কোনটা সামলাবো, উচ্ছ্বাসকে নাকি রাশেদকে, বুঝে উঠতে পারছিলাম না। এদিকে প্রেগনেন্সির সময় অনেক মানসিক সমস্যা দেখার সাথে ওর অসুস্থতার জন্য যে ওষুধগুলো উর্মিলা নিয়েছিল, তবে প্রভাব পড়ে উচ্ছ্বাসের উপর। আমরা পাগল প্রায়। ওর উপর মরার উপর খাড়ার ঘা ছিল, ব্যবসায় লস খেলো রাশেদের আব্বা। এদিকে উর্মিলাদের বাড়ি থেকেও আমাদের নামে কেস ফাইল করে কি থেকে কি করব বুঝে ওঠার আগেই রাশেদের বাবা স্ট্রোক করে এবং 1 সপ্তাহ পর মারা যায়। উচ্ছ্বাস এত কিছু জানতো না, জানার ইচ্ছেও হয়নি কখনো। তবে এত কিছু একসাথে সে ভাবতেই পারছে না। সে অবাকের পর অবাক হচ্ছে। দাদু তারপর কি হলো? রতসী জিজ্ঞেস করলো। মিসেস রাবিয়া বেগম আবার বলতে শুরু করলো। জমানো টাকা দিয়ে উকিল আনিয়ে ডাক্তার সার্টিফিকেট দেখিয়ে কেস এর ব্যাপারটা সামলাই, কিন্তু তখনও আমাদের ব্যবসায় অবস্থা নাজেহাল। এই 1 মাস রাশেদও নিজেকে কিছুটা সামলে নেয়। 2 ভাই চিন্তা করে, একজন দেশে কাজ সামলাবে, আরেকজন বিদেশে যাবে। রাশেদ বাহিরেরগুলো উচ্ছ্বাসকে আমি সামলাতে লাগলাম। রাশেদ বাহিরে গেল, উচ্ছ্বাসকে আমি সামলাতে লাগলাম। আর দেশের কাজ হাত লাগায় মাসুদ। একটু একটু করে সব দেনা লস কাটিয়ে উঠেছি। তখন উচ্ছ্বাসকে কেবল ভর্তি করিয়েছি। একদিন খবর আসে রাশেদ বিপাশাকে বিয়ে করেছে। খবর শুনে আমরা হতবাক ছিলাম। কিভাবে যে কি হলো। এই যে রুমে এসে ঢুকেছে সবাই, রাত তো অনেক হলো, তোমরা কি খাবে না? বাকি গল্প পরে করো। কথাটা বলতে বলতে উষার মা মিসেস মালিয়া বেগম দাদুর ঘরে প্রবেশ করে। সবাই এতক্ষণ এভাবেই বসেছিল। সবারই না জানা কথাগুলো শুনে খারাপ লাগছিল, তবে পরে কি হয়েছিল তা এখন আর জানা যাবে না। তাই সবাই উঠে ফ্রেশ হয়ে খেতে গেল। আজকে উচ্ছ্বাসকে কেমন ভয়ঙ্কর রকমের শান্ত লাগছে। রোদসী খাচ্ছে আর বারবার আর চোখে তাকাচ্ছে। উচ্ছ্বাস কোনো মতে খেয়ে উঠে চলে গেল। রোদসী রুমে এসে দেখে পুরো রুম অন্ধকার করে উচ্ছ্বাস বিছানায় চোখের উপর হাত রেখে শুয়ে আছে। ঘুমিয়ে গেছে কিনা বোঝা যাচ্ছে না। রোদসী ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে উচ্ছ্বাসকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তাতে উচ্ছ্বাস একটু নড়ে উঠে তাকালো।
উচ্ছ্বাস একটু অবাক হলো, কারণ তার জানা মতে রোদসী তাকে কখনো নিজ থেকে জড়িয়ে তো দূর, কাছেও আসে না। তবে আজ হঠাৎ উচ্ছ্বাস রোদসীকে আর একটু কাছে টেনে নিল আর জিজ্ঞেস করলো, তোমার কি মন খারাপ? উম, না, ঠিক আছি। কেন যেন মনে হলো তোমার মন খারাপ। রোদসী কিছু না বলে আরো শক্ত করে ধরে চুপটি করে শুয়ে থাকে। উচ্ছ্বাস আর কিছু জিজ্ঞেস করলো না। কালকে রাতে বোধহয় অনেক বৃষ্টি হয়েছে, আশেপাশে সবকিছু সজীব সতেজ হয়ে আছে। রোদসী বারান্দায় দাঁড়িয়েছিল। উচ্ছ্বাস অফিসে গিয়েছে ইম্পর্টেন্ট কাজ পড়ায়। উষার বৃষ্টি কলেজে গেছে, উদয়ও পাশে নেই। মিসেস রাবিয়া বেগমও ব্যস্ত, কিছু লোক এসেছে। শুনছে কারা যেন আসবে, তাই উচ্ছ্বাস কড়া করে বলে গেছে নিচে নামতে না। রোদেশী ঘরে এসে একটা বই নিয়ে বসলো। দুপুরের দিকে মেয়েড এসে খাবার দিয়ে গেছে এবং বলে গেছে বিকেলে রেডি হয়ে তাকে মিসেস বিপাশা বেগম নিচে যেতে বলেছে। বিকেলে রোদেশী সুন্দর একটা শাড়ি পরে সেজেগুজে একটু তৈরি হয়ে নেয় রোদসী। এতে রোদসী বিরক্ত বোধ করলো। কিছু করা নেই, কারণ দাদু বলেছে। এমন রংচং দিয়ে তার সাজতে ভালো লাগে না, তবুও এখন রেডি হতে হবে। সে মেয়েটকে যেতে বলে কাবার থেকে একটা নীল শাড়ি নামিয়ে পরে নিল। রোদসী নিচে নেমে সে সবাইকে সালাম দিয়ে দাঁড়ালো, এক পাশেই দাঁড়ালো। এবার দাঁড়িয়ে কেন নতুন বউ? আচ্ছা, আমাদের পাশেই বসো, লজ্জা পেও না। আমরা তোমার শাশুড়ি বান্ধিও পুবিয়া বলতে পারো। রোদসীকে বসার জায়গা করে দিলে এক আন্টি। রোদসী তার দেখানো মতো জায়গায় বসলো। সামনে কিছু আন্টিরা বসা আর দাদি বসা। চাচিমণি নেই বোধহয় রান্নাঘরে। আর মিসেস বিপাশা বেগম এটা ওটা বলে গল্প করছেন আন্টিদের সাথে। এতে দাদি যে খুশি নন তা তার চেহারায় ফুটে উঠেছে। রোদসী মাথা নিচু করে বসে আছে। এক আন্টি রোদসীকে প্রশ্ন করা শুরু করলো। রোদসীর এসব কিছু কেমন ইন্টারভিউর মতো লাগে, তবুও চুপ থেকে কথার উত্তর করে। বাসায় কে আছে তোমার? মানে বাবার বাড়ি? জি, সবাই আছে। সবাই বলতে যৌথ পরিবার? জি, বাবা কি করে? পারিবারিক ব্যবসা আছে। ও, কয় ভাই বোন তোমরা? ছোট একটা বোন আছে। মাথা নিচু রেখে সব কথার জবাব দেয় রোদসী। এমা কি গো বিপাশা, তোমার ছেলে কি মেয়ে আনলো? যৌথ পরিবারের মেয়ে। জানো তো, এরা সংসার করতে পারে না ঠিক মতো, সারাদিন কিন্তু ধান্দায় থাকে কিভাবে ঝামেলা সৃষ্টি করবে। এইসব মেয়েরা অনেক চালাক হয়, সাবধানে থেকো আর সংসার বেঁধে রেখো। বলে আন্টিরা হাঁটাহাঁটি শুরু করলো। রোদসী মনে মনে দুঃখ পেল, প্রকাশ করলো না। সংসার আমি করবো আন্টি, আপনারা না। তাই এই চিন্তা আপনাকে করতে হবে না। আপনারা আপনার সংসার বাড়িঘর সব সামলালেই হবে। মাত্রই বাসায় এসেছিল উচ্ছ্বাস। এসে রোদসীকে এমন সংসেজে বসে থাকতে দেখে মেজাজ খারাপ হলো। ওকে এতবার বলার পরও নিচে নেমেছে, আবার এত কথা শোনাচ্ছে। একটু মাথা তুলেও দেখছে না। এ মেয়ে এমন কেন ভেবে পায় না উচ্ছ্বাস। তিতি বিরক্ত হয়ে উচ্ছ্বাস রোদসীর দিকে এগিয়ে যায়। রোদসী উচ্ছ্বাসকে দেখে বড় বড় চোখে তাকালো। ও মাঝে মাঝে ভেবে পায় না এই ছেলে এমন ভূতের মতো কিভাবে সময় মতো হাজির হয়। রোদসী মনে মনে ভয় পায়। উচ্ছ্বাসের এতবার বলা সত্ত্বেও সে নিচে নেমে এসেছে, সাথে ওদের এত বকবকানি শুনছে। এমনিতে সে সংসার ভেঙে ফেলবে শুনে অনেক কষ্ট পায় রোদসী। এর মধ্যে আবার উচ্ছ্বাস এখানে এসে পড়েছে। কি থেকে কি করে বসে এই ছেলে তার ঠিক নেই। উচ্ছ্বাসের কথা শেষ হবার সাথে সাথে সবাই একে অপর দিকে তাকিয়ে থাকে। মিসেস বিপাশা সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে ওঠে, মাহিত বাবা, আসলে ওরা রোদসীকে দেখতে এসেছিল, কথার মধ্যে ভুলে বলে ফেলেছে ওদের হয়ে। আমি রোদসীকে আর তোমাকে সরি বলছি, কিছু মনে করো না। রোদসী, তুমি কিছু মনে করো না। আসলে বোঝোই তো, সবার বয়স হয়েছে, কোথায় কি বলা লাগে আগে ভেবে বলতে হয় সেটা ভুলে গেছে। এগুলো বলে সে হাসার চেষ্টা করে। উচ্ছ্বাস কোনো কিছুর জবাব না দিয়ে রোদসীকে কোলে তুলে নেয় এবং যেতে যেতে বলে, আমার বউ কোনো খেলার পুতুল না যেভাবে বসিয়ে রাখতে হবে আপনাদের সামনে। আর হ্যাঁ, আমার সংসার বা পরিবার নিয়ে ভাবার জন্য আমি আছি, আপনাদের ভাবতে হবে না। আর আপনাকে কতবার বলবো আমাকে মাহাতি নামে ডাকবেন না। দাদিও উচ্ছ্বাসের সাথে সাথে উঠে তার ঘরে চলে যায়। দিন দিন তার এসব কাহিনী ভালো লাগে না। মিসেস বিপাশাকে না করার পরও না মেনে রোদসীকে জোর করে নিচে নামানোর জন্য জোর করে। এসব কাহিনী বাড়িতে কেমন দিন দিন বেড়েই চলেছে। কবে এসব থেকে মুক্তি মিলবে খোদাই ভালো জানে। এসব ভাবতে ভাবতেই মিসেস রাবিয়া বেগম হতাশার নিঃশ্বাস ত্যাগ করে নিজের ঘরে চলে যায়। মিসেস বিপাশা বেগম উচ্ছ্বাসের কথায় বান্ধবীদের সামনে অপমান বোধ করে।
তবে কিছু বলে না। সে হাসার চেষ্টা করে। সে তার বান্ধবীদের দিকে তাকিয়ে নিজের সাফাই গাওয়ার ভঙ্গিতে বলে, আসলে হয়েছে কি, উচ্ছ্বাস একটু রাগী তো, আর রোদসীকে সে এভাবে কারোর সামনে আসতে দিতে চায় না। তোমরা কিছু মনে করো না, খেয়ে যেও, আমি একটু আমার ঘর থেকে আসি। মিসেস বিপাশা বেগম মহিলাদের উদ্দেশ্যে এই কথাটা বলে উঠে দাঁড়ায়। এরই মধ্যে এক আন্টি বলে ওঠে, থাক বিপাশায়, এত শাক দিয়ে মাছ রাখতে হবে না, বুঝেছি। আসলে পর তো পরই হয়, সতীনের ছেলে কি আর আপন হতে পারে? অন্য একজন আন্টি বলে ওঠে, ঠিক বলেছেন ভাবি, পরের তো পরই হয়, কখনো আপন হয় না। তা যাই হোক, আমাদের কি, আমরাও চলে যাই। খাবে না ভাবি, অন্য এক সময় আসবো। এসব বলে আন্টিরা চলে গেল। বিপাশা বেগম এত বড় অপমানে চোখ মুখ লাল হয়ে এলো। এতক্ষণ অনেক কষ্ট করে নিজেকে কন্ট্রোল করেছে, তার কাছে এগুলো সহ্যের বাহিরে। তবে এই বাড়িতে যেমন ঢুকেছে বুদ্ধি করে, সেভাবেই কোনো ভুল পদক্ষেপে এই বাড়ি ছাড়া হতে সে রাজি নয়। উচ্ছ্বাস রুমে এসে রোদসীকে বিছানায় বসে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর সে বাহিরে এসে দেখে রোদসী ঠিক একই ভঙ্গিতে বিছানায় বসে আছে। উচ্ছ্বাস বারান্দায় যায়। রোদসী উঠে ফ্রেশ হবার জন্য ওয়াশরুমে চলে যায়। বের হয়ে দেখে উচ্ছ্বাস এখনো ঘরে আসেনি। রোদসী আয়নার সামনে যে নিজেকে দেখে তারপর ভাবে আসলে সে সংসার ভাঙবে, আদৌ সে পড়বে। এতগুলো কথা বলে গেল মহিলাগুলো, তার অনেক কান্না পাচ্ছিল। এর মধ্যে পিছন থেকে একটা শক্তপোক্ত পুরুষালী হাতের পিছন চলে কোমরের এই দিকটাই। এতে রোদসী ধ্যান ভাঙে। উচ্ছ্বাস জিজ্ঞেস করে সে কি ভাবছিল। রোদসী আয়নায় তার পাশে থাকা সুপুরুষের দিকে তাকিয়ে দেখে। এক দেখাতেই উচ্ছ্বাসকে পছন্দ করবে সবাই। উচ্ছ্বাস নিজেকে এমনভাবে করেছে, তবে তাদের শুরু পরিচয় এত তিক্ত কেন হলো ভেবে পায় না রোদসী। আচ্ছা, সব শুরুটা কেন সুন্দর হয় না? এই রোদু, কথা বলছো না কেন? কিছু জিজ্ঞেস করছি আমি। তুমি জানো না, কথার জবাব না দিলে আমার রাগ লাগে। তবুও তুমি মাঝে মাঝে চুপ করে থাকো। আমি কিচ্ছু বলি না, কথার জবাব দাও না। কিছুই বলি না, তাই বলেছি কখনোই কিছু বলবো না। যা জিজ্ঞেস করেছে জবাব দাও। আসলে ওই বাসার সবার কথা মনে পড়ছে। রুহির জন্য মন কেমন করছে। আমাকে একটু ওই বাসায় নিয়ে যাবেন? বলেছি তো যাবো। তার আগে বলো, নিচে গেছিলে কেন? বলেছিলাম না ঘর থেকে কোথাও যেতে না? হাতের বাঁধন আরও শক্ত করে উচ্ছ্বাস। ব্যথা পাই রোদসী, নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। তবু এমন শক্তপোক্ত পুরুষের কাছে সে ছোট্ট একটা নরম শরীর মাত্র। কিছুক্ষণ চেষ্টা পর রোদসী ছাড়া পায়। উচ্ছ্বাস ছেড়ে দেয়। উচ্ছ্বাসের মুখের দিকে তাকিয়ে দেখে চোখ মুখ কেমন লাল হয়ে আছে। তা দেখে রোদসী ভয় পায়। উচ্ছ্বাস এসে রোদসীর গাল টিপে ধরে বলে, তোমাকে কতবার বোঝাবো, বাংলা বোঝো না? বলি না আমি না আসা পর্যন্ত নিচে নামবে না? ওরা তখন এত কিছু শোনালো, ভালো লাগলো? অ্যান্সার মে। হাতের সামনে যা ফুলদানি পেয়ে তা আয়নায় ছুঁড়ে মারল উচ্ছ্বাস। ওটা লেগে আয়নাটা ঝনঝন শব্দে ভেঙে গেল। রোদসী একটু জড়সড়ভাবে দাঁড়ালো। তার এই উচ্ছ্বাসকে ভয় লাগে। রোদসীর মুখটা ভয়ে ছোট হয়ে আসে। এরই মধ্যে বাহির থেকে দরজায় অনবরত করাঘাত পড়তে থাকে, সাথে অনেকজনের ডাকাডাকি। সবাই দরজা খুলতে বলছে। উচ্ছ্বাস একটা ড্যাম কেয়ার ভাব নিয়ে বিছানায় বসে পড়ে। তারপর তাদের শুনিয়ে জড়ালো গলায় বলে, আমাদের ম্যাটার আমরা বুঝে নেব, তোমরা চলে যাও, কিচ্ছু হয়নি। চলে গেল কিনা যায়নি তা বোঝা গেল না। উচ্ছ্বাস রোদসীকে কাছে ডাকলো। রোদসী ভয় পেয়ে ধীর পায়ে এগিয়ে যায় উচ্ছ্বাসের দিকে। উচ্ছ্বাস তার পাশ দেখিয়ে বলে পাশে বসতে। রোদসী চুপ করে উচ্ছ্বাসের পাশে বসে। উচ্ছ্বাস মাথা ঠান্ডা করে রোদসীর গালের দুপাশে হাত রেখে কাছে টেনে জিজ্ঞেস করে, তুমি কি বেশি ভয় পেয়েছো পাখি? আসলে আমি এমন করতে চাইনি, হঠাৎ কি থেকে কি করে ফেললাম, মাথা খারাপ হয়ে গেছিল। আই এম সরি। আচ্ছা, তুমি কি ব্যথা পেয়েছ? এটা বলে উচ্ছ্বাস রোদসীর হাত পা দেখতে শুরু করলো। আর রোদসী পুতুলের মতো উচ্ছ্বাসের দিকে তাকিয়েছিল। একটা লোক কিভাবে এত দ্রুত এমন রং বদলানোর মতো ব্যবহার করতে পারে? কে বলবে ইনি একটু আগে কেমন পাগলাটে ব্যবহার করছিল। অদ্ভুত। রোদসী উচ্ছ্বাসের দিকে তাকিয়ে থাকে, আর উচ্ছ্বাস ওর হাত পা চেক করে ওকে শক্ত করে জড়িয়ে ধরে আর বারবার মাপ চাইতে থাকে। রাতে মেড এসে ডিনারের জন্য ডেকে যায়। উচ্ছ্বাস যে খাবার নিয়ে আসে আর মেডকে বলে রুম পরিষ্কার করে দিতে।
অনেক দিন পর বাবার বাড়ি যাচ্ছে রোদসী। সে কল্পনা করেনি এত দ্রুত তাকে উচ্ছ্বাস তাদের বাবার বাড়ি নিয়ে যাবে। উচ্ছ্বাসের সাথে বিয়ে হবার পর এই প্রথম বাবার বাড়ি যাচ্ছে রোদসী। ও অনেক বেশি খুশি। উচ্ছ্বাস ড্রাইভ করছে আর কিছুক্ষণ পর পর মিররে রোদসীকে দেখছে কেমন উতলা হয়ে আছে। উচ্ছ্বাস মনে মনে একটু শান্তি পায়। ওই দিন রাগারাগির পর রোদসী তাকে আরো ভয় পায়। উচ্ছ্বাস হাত বাড়িয়ে রোদসীর হাতটা কাছে এনে চুমু খায়। রোদসী হঠাৎ এহেন কাণ্ডে ভড়কে যায়। তা দেখে উচ্ছ্বাস মুচকি হাসে। উচ্ছ্বাসকে হাসতে দেখে রোদসী আরো অবাক হয়। উচ্ছ্বাসকে সচরাচর হাসতে দেখা যায় না। সে সবসময় গম্ভীর একটা ভাব নিয়েই থাকে। রোদসীকে তাকিয়ে থাকতে দেখে উচ্ছ্বাস রোদসীকে আরো অবাক করে দিয়ে রোদসীকে নিজের আরো কাছে টেনে ঘনিষ্ঠ হয়ে বসায়। রোদসী ওভাবেই চুপ করে পড়ে থাকে। উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করে, আজকে এত খুশি? আমাকে বলো, আমি একটু শুনি। ম্যাম সাহেব এত খুশি হবার কি কারণ? কিছুই না, এমনি। এমনি কি এত খুশি হয়? কারণ ছাড়া তো খুশির তো একটা কারণ তো থাকে, যেটা সবাই বোঝে। উচ্ছ্বাস মাথা নাড়িয়ে অভিজ্ঞদের মতো কথাটা বলল। উচ্ছ্বাসের নর্মালভাবে বলা কথাই রোদসী একটু নরম হয়। সে এতক্ষণ মনে মনে ভয় পাচ্ছিল, তবে উচ্ছ্বাসের এমন নরম গলায় কথা বলাতে একটু ভয় কাটে। সে জানায়, এতদিন বাবা মা রুহির বাসার বাকি সবার কথা অনেক মনে পড়ছিল, আমার সাথে দেখতেও ইচ্ছে হচ্ছিল। আজকে যখন হঠাৎ বললেন আমাদের বাসায় যাবেন, আমার ঠিক ঈদের মতো আনন্দ হচ্ছে। আমি অনেক খুশি। আপনাকে অনেকগুলো ধন্যবাদ। উচ্ছ্বাস বোঝার ভঙ্গিতে হেসে বলল, আমি তো ভেবেছি এই বুঝি ম্যাডামের মন গলেছে আর আমাকে ভালোবাসলো কিনা। কি জানি, বান্দার প্রতি মন বলতে পারে। আমি কিন্তু অতও খারাপ নই, যতটা প্রথম দিন থেকে ভেবে আসছো। এই কথা শুনে রোদসী একটু নড়ে চড়ে উঠল। তাতে উচ্ছ্বাস একটু বিরক্ত বোধ করলে বলে, নড়ে না, দেখো না ড্রাইভ করছি। মনোযোগ নষ্ট হলে কিন্তু তোমারই ক্ষতি। রোদসী নড়াচড়া বন্ধ করে জড়সড় হয়ে ওভাবেই পড়ে রইল। কিছুক্ষণ বাদে ওরা রোদসীর বাসায় পৌঁছালো। সবাই ওদের জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছিল। রোদসীকে দেখা মাত্রই রুহি আপু বলে চিৎকার করে এসে জড়িয়ে ধরে। রোদসীও কোনো মতে পড়া থেকে নিজেকে সামলে নেয়। তারপর দুজনে একসাথে খিলখিল করে হেসে দেয়। সবাই ওদের কাণ্ড দেখে ওরাও হাসতে থাকে। উচ্ছ্বাস দিয়ে রোদসীর বাবার চাচাদের সাথে সালাম আদান প্রদান করে কথা বলে আর রোদসী বাসার মহিলাদের সাথে ঘরের ভেতর চলে যায়। রোদসী রুমে এসে ওদের বসিয়ে রেখে আগে ফ্রেশ হয়ে আসে। ওয়াশরুম থেকে বের হয়ে দেখে ওরা সবাই কিছু নিয়ে হাসাহাসি করছিল। রোদসী ওদেরকে জিজ্ঞেস করে কি নিয়ে ওরা এত হাসাহাসি করছে। ওর জিজ্ঞেস করার ধরন দেখে ওরা আরও হাসাহাসি করছিল। মার্জিয়া ভাবি এবার সিরিয়াস ভঙ্গিতে রোদসীকে বলে, হ্যাঁ রে তাবাসসুম, উচ্ছ্বাস ভাই তোকে এত ভালোবাসে, বোধহয় চোখে হারায়। দেখনি যখন তোমাকে আমরা এখানে নিয়ে আসলাম কেমন অসহায়ের মতন তাকিয়েছিল। এটা বলে সবাই শব্দ করে হেসে উঠল। ওদের হাসতে দেখে লজ্জাবোধ করলো। ওরা বোনেরা আর ভাবিরা গল্প করতে বসলে বড়রা উঠে চলে যায়। আজকে বাড়ির জামে এসেছে কত কাজ। ওদের গল্পের মাঝে মার্জিয়া ভাবি রোদসীকে জিজ্ঞেস করলো, রুদসী, উচ্ছ্বাস ভাইয়াকে কি এখনো মেনে নিতে পারোনি? রোদসী শুধু জানালো চেষ্টা করছি। ভাবি আর কিছু বললো না। কিছুক্ষণ বাদেই উচ্ছ্বাস রুমে আসলে ওরা সবাই চলে যায়। উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করলো, আজ তাহলে মরণের মন ভালো? রোদসী মুচকি এসে জবাব না দিয়ে উঠে এসে উচ্ছ্বাসকে ব্যাগ থেকে একটা টি শার্ট আর ট্রাউজার বের করে দিলে। উচ্ছ্বাস সেসব নিয়ে শাওয়ার নিতে চলে গেল। একটু পরই রাহা এসে বলে তাদের খেতে নিচে ডেকেছে। রোদসী রাহাকে বলে, তুমি যাও, আমি তোমার ভাইয়াকে নিয়ে আসছি। রাহা রোদসীর কথা শুনে চলে যায়। উচ্ছ্বাস ট্রাউজার পরে চুল মুছতে মুছতে বের হয়ে এসে বিছানায় বসে রোদসীকে চুল মুছে দিতে বলে। রোদসীও উচ্ছ্বাসের কথা মতো চুল মুছে দিচ্ছিল। হঠাৎ উচ্ছ্বাসের শরীর উষ্ণ হতে শুরু করে। রোদসীর সাথে উচ্ছ্বাসের এখনো শারীরিক কোনো সম্পর্ক গড়ে ওঠেনি, আর উচ্ছ্বাসও যথেষ্ট পরিমাণ নিজেকে কন্ট্রোল করতে জানে। কিন্তু হঠাৎ কি থেকে কি হচ্ছে বুঝে এলো না। উচ্ছ্বাস রোদসীকে থামিয়ে সে উঠে বারান্দায় চলে যায়। রোদসী বারান্দার দিকে বোকা বোকা চোখে তাকিয়ে থাকে আর উচ্ছ্বাস বারান্দায় যে সিগারেট ধরায়। এতে রোদসী রেগে যায় এবং উচ্চ গলায় বলে, দুপুরের সময় লাঞ্চের বদলে এসব কেন খাচ্ছেন বলেন তো? নিচে চলুন, আমাদের জন্য খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে, চলুন।
রুদ্রশীর হঠাৎ এমন ব্যবহারে যার পরনে উচ্ছ্বাস অবাক হয়। রুদ্রশীকে বিয়ের আগে ঠিক এমনভাবে কথা বলতে শুনেছে, আর বিয়ের পর এভাবে কথা বলে। আচ্ছা, ধরেই নিল তাদের বিয়েটা তাড়াহুড়োই করে নিয়েছিল, তাই বলে রোদেশও তার সাথে কথা বলে কমিয়ে দিবে? হঠাৎ উচ্ছ্বাসের মাথায় রাগ চাপলো, তবুও বারান্দায় দাঁড়িয়ে থাকলো। যখন রোদসী উচ্ছ্বাসকে ডাকতে কাছে আসলো, সে তড়িৎ গতিতে রোদসীর কোমর পেঁচে ঠোঁট আঁকড়ে ধরল। রোদসী এতে আরও ভরকে যায়। যখন সে বুঝলো তার সাথে কি হচ্ছে, তখন থেকে মোছামুছি শুরু করে। এতে উচ্ছ্বাস আরও শক্ত করে রোদসীকে পেঁচিয়ে ধরে। ইস, আমি কিছু দেখিনি, এ চোখে বন্ধ করলাম। হঠাৎ রুহির কথায় উচ্ছ্বাস একটু অপ্রস্তুত হয় এবং রোদসীকে ছেড়ে দেয়। আর রোদসী ছাড়া পেয়ে রুহিকে পাশ কাটিয়ে নিচে চলে যায়। আর রুহি উচ্ছ্বাস আর রোদসীর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসে। রোদসীও লজ্জায় পড়ে। খাবার টেবিলে রুহি সেভাবে হাসছিল, যার কারণে রোদসীর মা মিসেস তানি বেগম রুহিকে জিজ্ঞেস করে, এমন মিটিমিটি হাসার কারণ কি? হঠাৎ এমন প্রশ্ন করায় রুহি কিছু বলার আগেই রোদসী কিছু না মা। বলে ওঠে। ওর কথার ধরন দেখে রোদসীর মা হক জোগান আর রুহি ভ্যাপাচাকা খায়। বাসার সবাই ওদের অবস্থা দেখে হাসাহাসি শুরু করে দেয়। লাঞ্চ শেষ করে যে যার রুমে চলে যায় রেস্ট করতে। রোদসী যখন রুমে যায় তখন উচ্ছ্বাস রুমে ছিল না, সে রেদওয়ানের সাথে কথা বলতে গেছে। বন্ধু কিনা। রোদসী রুমে যেয়ে মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে পর্যবেক্ষণ করতে থাকে। আর আবারও দুপুরের কথা মনে পড়ে। সেও এখন চেষ্টা করছে উচ্ছ্বাসকে মেনে নেবার, কিন্তু উচ্ছ্বাসের হঠাৎই রাগারাগি করা, পজিটিভনেস, এসব কর্মকাণ্ড রোদসীকে ভয় পাইয়ে দেয়। কি হয়েছে? এভাবে আয়নার সামনে দাঁড়িয়ে কি ভাবছো? প্রেমে পড়লে শুনেছি মানুষজন বারবার আয়না দেখে। কাহিনীকে বলো তো। এই, তুমি আবার আমার প্রেমে পড়ে যাওনি তো? বলো আমাকে, আমি সিক্রেট রাখবো, কাউকে বলবো না, প্রমিস। রোদসী চমকে দরজার দিকে তাকায়, তারপরে উচ্ছ্বাসের কথা শুনে আরো হক জোগায়। ওখানে উচ্ছ্বাস দাঁড়িয়েছিল এবং দাঁড়ানো দেখে বোঝা যাচ্ছে সে অনেকক্ষণ আগে এসেছে। উচ্ছ্বাস হেঁটে এসে রোদসীকে পেছন থেকে আলিঙ্গন করে। হঠাৎ এমন করে রোদসী একটু লজ্জাবোধ করে। তা ওর মুখ দেখে উচ্ছ্বাস টের পেল। সেটা দেখে উচ্ছ্বাস হাসলো। রোদসী তখনও আয়নার দিকে তাকিয়েছিল। উচ্ছ্বাসও আয়নার মধ্য দিয়ে রোদসীর চোখে চোখ রাখে। তাই রোদসী চোখ সরিয়ে জানালার দিকে তাকায় আর বলে, স্যার, কেউ চলে আসবে। ওই সময় রুহি এসে পড়েছে। কি যা তা একটা অবস্থা, আপনি বুঝতে পারছেন? লজ্জা তো আমাকেই পড়তে হলো। ইউ আর শেমলেস। ঠিক ঠিক ধরেছ, নিজের বউকে ধরেছে। কে দেখলো না দেখলো তাতে আমার কিচ্ছু যায় আসে না। রোদসী একটু চুপ থেকে উচ্ছ্বাসকে ডাকলো। মাহাদি। এই প্রথম রোদসী তাকে নাম ধরে ডাকলো। আচ্ছা, রোদসী কি তাকে ভালোবাসতে শুরু করেছে? মন গলেছে? বোধহয় গলেছে। উচ্ছ্বাস জবাবে বলে রোদসীর ঘাড়ে থুতনি রেখে আরো ঘনিষ্ঠ হয়। এতে রোদসী কেঁপে ওঠে। মাহাদি, আমি স্টাডিটা কন্টিনিউ করতে যাচ্ছি, মানে কমপ্লিট করতে যাচ্ছি। করবে না করলো কে? মানে আমি ইউনিভার্সিটিতে যেতে যাচ্ছি। কেন? পড়তে হলে যেতে হবে কেন? আমি নোটস এনে দেবো, তুমি বাসায় পড়বে। জাস্ট এক্সামের সময় এক্সাম দেবে। আর ইস, কোনো কথা নয়, যা বলেছি তাই হবে এবং করবে। রোদসী কোনো কথা বলে না, চুপ থাকে। তা দেখে উচ্ছ্বাস রোদসীকে জিজ্ঞেস করে, যাবে? কোথায়? আমার রাজ্য। রোদসী হয়তো কথার মানে বুঝলো। তার গালগুলো লজ্জায় লাল হয়ে উঠল। তা দেখে উচ্ছ্বাস ওকে ছেড়ে দিয়ে দরজা বন্ধ করে এসে পর্দা টেনে দিয়ে ওর কাছে এসে কোলে তুলে নিল। রোদসী লজ্জা পেলে বুকে মুখ লুকিয়ে চুপটি করে রইল। উচ্ছ্বাস কখনো ভাবেনি যে রোদসী সম্মতি দেবে। তার কাছে এটা একটা সারপ্রাইজের মতোই ছিল। আবদার করলো আর অবিশ্বাসের মতো রোদসীও তা মেনে নিল। রোদসী উচ্ছ্বাসের বুকের উপর মাথা রেখে ঘুমিয়ে আছে, আর উচ্ছ্বাস রোদসীর চুলে হাত বুলাচ্ছিল আর রোদসীকে দেখছিল। সে কখনো ভাবেনি রোদসীকে সে পেয়ে যাবে। রেদওয়ানকে কত বুঝ দিয়ে রোদসীর বাবা চাচাদের ব্যবসায় হেল্প করে কনভিন্স করে রোদসীকে পেয়েছে। রোদসী তাকে প্রথম রেদওয়ানের বিয়েতে দেখেছে, তবে কাকতালীয়ভাবে তাতেই প্রথম দেখাটা অনেক বাজে ছিল। রোদসী যখন নিজের রুমে শাড়ি বদলাচ্ছিল, ভুলক্রমে উচ্ছ্বাস রোদসীর রুমে ঢুকে পড়ে এবং তাদের ভেতর একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়। তবে উচ্ছ্বাস পরে ক্লিয়ার করতে চাইলে রোদসী উচ্ছ্বাসকে থাপ্পড় মারে। এতে উচ্ছ্বাসের রাগ চেপে বসে এবং রেদওয়ানের বিয়ের সাথেই ও রোদসীকে বিয়ে করে বসে। এসব ভেবে উচ্ছ্বাস শেষে রোদসীকে আরও ঘনিষ্ঠ করে টেনে নেয়।
রোদসী একটু নড়ে চড়ে আবার ঘুমিয়ে পড়ে। যখন ওরা বিদায় নেবে হঠাৎ করে রোদসী বায়না করলো রুহি যেন তাদের সাথে তাদের বাসায় যায়। বাসার কেউ অমত করলো না, তবে রোদসীর বাবা মাহফুজ সাহেব যেতে দিতে চাইলেন না। তিনি বললেন, তোর শ্বশুর বাড়িতে রুহি যেয়ে কি করবে? এমনিতেই দেখিস ও কত দুষ্ট, তার উপরে ওই বাসায় কিছু উল্টাপাল্টা করে বসলে। যদিও রুহির যাওয়ার ইচ্ছে ছিল, তবে বাবার কথা শুনে তার মন খারাপ হয়ে যায়। রোদসী তা লক্ষ্য করে বলে, আমি রুহিকে দেখে রাখবো, আর ও গেলে আমারও ভালো লাগবে। প্লিজ বাবা, যেতে দাও। একটু ইনোসেন্ট ভাব নিয়ে রোদসী রাজি করে মাহফুজ সাহেবকে। তাতে রুহি খুশি হয়ে দৌড়ে চলে যায় সব কিছু প্যাক করতে। সব প্যাক করে এসে রুহি বলে, আপু চলো, আমি রেডি। এই মেয়েকে তুমি? আমি রুহি। রুহি কে? আমি তো চিনি না। উদয় ভাবনার ভঙ্গি করলো, তারপর বলল, না, চিনতে পারছি না। কে বলুন তো আপনি? রুহিকে এমন জেরা করেই রুহির রাগ হলো। এ কেমন অসভ্যতা! তার বোনের বাসায় আসছে, এখন একে জবাব দিতে হবে। কে সে, কার কাছে এসেছে, যত সব। এসব ভেবে রুহি ভেঙচি কাটলো। তা দেখে উদয় ভ্যাবাচেকে খেলো। উদয়ের রাগ হলো, তাই সে শক্ত কণ্ঠে রুহিকে ধমকে উঠল। এই মেয়ে, সমস্যা কি তোমার? কি জিজ্ঞেস করেছি, জবাব না দিয়ে তুমি আমাকে বেঞ্চি কাটছো। লিলিপুটের মতো একটা মেয়ে আসছে, কথা জবাব দিচ্ছে না, বলো কি সমস্যা? রুহি বুঝলো ছেলেটা রেগে গেছে। এতে রুহির মজা লাগলো, তাই সে আরো তেরামি করে বলল, কে লিলিপুট? আমি লিলিপুট? আপনি? কি এত বড় কথা? এই মেয়ে, কে তুমি? আর এই বাসায় কি করছো? জানো না এটা ভদ্রলোকের বাসা? এই, আপনি ভদ্রলোকের বাসা বলতে কি বুঝিয়েছেন? আমি অভদ্র? এই, আপনি কে? জানেন এটা কার বাসা? না জেনে কথা বলছেন কেন? এটা আমার আপুর শ্বশুর বাড়ি। এটা আমার বাড়ি। বললেই হলো, আর আমি বিশ্বাস করে নিব? কে না কে? এই মেয়ে। রুহি। ওকে, মাই নেম ইজ রুহি। বারবার এই মেয়ে কি শুরু করেছেন? এর মধ্যে ওদের ঝগড়া শুনে রুম থেকে উষা বৃষ্টি এসে পড়ল। ওদের ঝগড়াটা এতই সিরিয়াস ভঙ্গিতে ছিল, ওদের সাহস হলো না থামানোর। রোদসী এসে ওদের থামিয়ে বলে, এই থাম থাম, কি শুরু করেছিস? রুহি, এটা কেমন বেয়াদবি? উদয়কে সরি বল। আর উদয়, তুইও কি বাচ্চা হয়েছিস? এই মেয়ে না, কি জানি নাম রুহি নাকি? হ্যাঁ রুহি তো। কি পায়ে পা লাগিয়ে ঝগড়া করেছিল আমার সাথে? এই যে মিস্টার উদয় না অস্ত, হোয়াটএভার, আমি ঝগড়া করছিলাম নাকি আপনি যেচে পড়ে ঝগড়া করছিলেন? এই মেয়ে, নাম ঠিক করে বলো। দিস ইজ উদয় নন্ত অস্ত। আরে কতবার বললাম এই মেয়ে না, আমার না একটা নাম আছে। দিস ইজ রুহি। মেয়ে কি? এই থাম থাম। রোদসী কানে হাত দিয়ে চিৎকার করে এটা বলে। তাতে সবাই চুপ। সবাই থামতেই রোদসী বলে, তোদের আমি থামাতে পারবো না। এক কাজ করি, এই উষা একটা লাঠি আর বৃষ্টি একটা ছুরি এনে দেও তো ওদের, তাহলেই হবে। শুধু ঝগড়া করলেই হবে না, মারামারি রক্তারক্তি করতে হবে। পরে আমরা তিনজন মিলে তোমাদের সেবা করবো, ওকে? উষার বৃষ্টি রোদসীর এমন কথা শুনে খিলখিল করে হেসে দেয়। উদয় আর রুহি এমন কথায় লজ্জা পায়, তাই তারা একে অপরের দিকে চোখ রাঙিয়ে চুপ হয়ে যায়। তা দেখে রোদসী স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে। যাক, দুই পাগলকে অবশেষে থামানো গেল। কিছুক্ষণ ওদের লক্ষ্য করে রোদসী বলে, রুহি আর উদয়, তোরা একে অপরের বেয়ান। মানে রুহি হলো আমার বোন, আর রুহি এই উদয় হলো তোর দুলাভাইয়ের চাচাতো ভাই। একে অপরকে হাই বল। ওরা একে অপরকে দেখে মুখ লটকে হাই বলে। ওদের কাণ্ড দেখে উষা আর বৃষ্টি মুখ টিপে হাসছে, আর রোদসী তো পড়েছে আরেক ঝামেলায়। আচ্ছা, ফ্যাসাদে পড়া গেল তো। এবার উদয় মুখ খুলল। ও তোর বোন? তাই তো বলি, এত ঝগড়ু মেয়ে এই বায়াস আসলো কই থেকে? এবার বুঝেছি। এই যে মিস্টার অস্ত, কি বললেন? আমি ঝগড়ুটে নাকি আপনি? এই কতবার বলবো, আমার নাম উদয়, অস্ত নয়। হোয়াট এভার, আই হ্যাড টু গো। এই বলে উদয় নিচের রুমের দিকে চলে যায়। ও যেতেই সবাই সশব্দে হেসে দেয়। উষা বলে, কি বলতো ভাবির বোন, ভাইকে এই প্রথম দেখলাম কারোর সাথে কথাই পারলো না। বিশ্বাস করো, আমার এত হাসি পাচ্ছে। বৃষ্টি বলে, একদম ঠিক করেছে রুহিপু। উদয় ভাই সারা দিন আমাকে আর উষাকে পেতনি শাকচুন্নি বলে খেপায়। এইবার বুঝুক ঠেলা। আজকে কথায় না পেরে মুখটা যে কিরকম হলো ভাবতেই হাসি পাচ্ছে। এই বলে বৃষ্টি, উষা আর রোদসী হেসে দিল। রুহি ওদের হাসাহাসি দেখে সবার মুখের দিকে তাকিয়ে দেখে নেয়। তারপর রোদসীকে বলে, আপু আমি সরি, আসলে আমি এভাবে ঝগড়া করতে চাইনি।
ওই উদয় না অস্ত লোকটা এত খারাপ, আমাকে শুধু বললো এই মেয়ে এই মেয়ে। তুমি বলো, তোমার নাম রোদসী, তোমাকে যদি আমি এই মেয়ে বলি কেমন লাগবে? তারপর আবার কি বলেছে জানো? রোদসী হাসি থামিয়ে রুহির দিকে তাকিয়ে বোকার মতো উত্তর করে। না তো, কি বলেছে? বলেছে এটা ভদ্রলোকের বাড়ি, তাহলে সে ইনডাইরেক্টলি আমাকে অভদ্র বলেছে। বলো তাহলে আমি ঝগড়া করবো না? রোদসীর অনেক হাসি পায় রুহির এমন বাচ্চামি কথাবার্তায়, তবুও সে চুপ করে থাকে। রুহি উঠে তার দেখানো রুমে চলে যেতেই আবারও রোদসী, উষা, বৃষ্টি হাসিতে ফেটে পড়ল। রাতে রোদসী আয়নার সামনে বসে চুলে বিনুনি করছিল, আর সন্ধ্যায় উদয় রুহির কথা মনে করে হাসছিল। তা উচ্ছ্বাস ল্যাপটপে কাজ করার সময় বারবার তাকিয়ে দেখছিল। এভাবে অনেকক্ষণ কেটে যায়। রোদসীর কোনো হেলদোল নেই, সে ওখানে বসেই ওভাবে মুচকি মুচকি হাসছিল। তা দেখে উচ্ছ্বাস ল্যাপটপ অফ করে এসে রোদসীকে কোলে তুলে নেয়। হঠাৎ এমন করে রোদসী ভরকে গিয়ে উচ্ছ্বাসের টি শার্ট খামচে ধরে, তবে খামচিটা উচ্ছ্বাসের গভীরভাবে বাহুতে দাগ কাটে। তাই উচ্ছ্বাস ফিরে তার হাতের দিকে তাকায়। না, ভালোভাবে আঁচড় লেগেছে, ঠিক যেন একটা বিড়াল আঁচড় কেটেছে। উচ্ছ্বাস এবার রোদসীর দিকে তাকায়। রোদসী একটু লজ্জা পায় তার কাজে, তাই সে একটু জড়সড় হয়ে উচ্ছ্বাসের ঘনিষ্ঠ হয়। তা দেখে উচ্ছ্বাস হেসে বলে, চলো আজকে তোমাকে আমার জগতে নিয়ে যাই। সকালে রোদসী রুহির সাথে গল্প করছিল, তখন উচ্ছ্বাস রোদসীকে বলল রেডি হতে, তারা বের হবে। রোদসী একটু অবাকই হলো, কারণ উচ্ছ্বাস রোদসীকে নিয়ে বাইরে বের হয় না। রোদসী কিছু জিজ্ঞেস করার আগে উচ্ছ্বাস বলে, নো মোর টক, গো ফাস্ট, যা বলছি করো। রোদসী একটা শাড়ি পরে রেডি হয়ে উচ্ছ্বাসের সাথে গেল। রুহি যখন নিজের রুমের দিকে যাচ্ছিল, তখন আবার উদয়ের সাথে দেখা হয়। উদয়কে পাশ কাটিয়ে যাওয়ার সময় রুহি উদয়কে ভেঙচি কাটলো। তা উদয় আবার রুহিকে ডাক দিল। এই মেয়ে, রুহি, মাই নেম ইজ রুহি। নাম মনে থাকে না? রুহি ডাকবেন। মনে রাখার মতেও না। সে যাই হোক, আমি কি, আগে বলো ভেঙচি কাটলে কেন? আমার মুখ, আমি যা ইচ্ছে করব, তাতে আপনার কি? আপনার সমস্যা কোথায়? শুধু শুধু ঝগড়া করতে চান কেন? কাজ নেই আপনার? ডিড ইউ মিন আমি ঝগড়ুটে? অবশ্যই। এটা বলে রুহি আবার ভেঙচি কেটে জায়গা ত্যাগ করে রুমে যেয়ে দরজা লাগিয়ে দেয়। আর উদয় বলে, তুই বোন এক সব সময় ঝগড়ার ওস্তাদ। এ বলে হতাশ নিঃশ্বাস ত্যাগ করে সেও তার রুমের দিকে চলে যায়। নামো। কোথায় যাচ্ছি আমরা? ভার্সিটি। ইউনিভার্সিটি? তোমার মানে? তোমাকে আবার অ্যাডমিশন করাবো। সত্যি? উচ্ছ্বাস মাথা নেড়ে হ্যাঁ বোঝালো। এতে রোদসী খুশি হলো। সে ভাবেনি এত তাড়াতাড়ি উচ্ছ্বাস তাকে অ্যাডমিশন নেওয়াবে। উচ্ছ্বাস রোদসীকে ভার্সিটি থেকে তার স্টাডি কমপ্লিট করেছে, সেটাতেই রোদসীকে অ্যাডমিশন করায়। উচ্ছ্বাস রোদসীকে নিয়ে ডিপার্টমেন্টের হেডের সাথে পরিচয় করিয়ে দেয় এবং সব ধরনের সমস্যা তাকে জানাতে বলে দেয়। স্যারও হাসি মুখে তাদের বিদায় জানায়। ওরা যখন বাসায় ফিরে তখন সবাই ড্রয়িং রুমে বসেছিল। রুহি আর ওষা ভীতু মুখে এক কোণায় দাঁড়িয়েছিল, আর বৃষ্টি দিদুনের পাশে বসে কান্না করছিল। রোদসীর চোখে মুখে কৌতূহল জাগে। হঠাৎ পাশে এমন থমথমে পরিবেশ, তার সাথে বৃষ্টি তো কান্নাকাটি করার মেয়ে না, তাহলে কি হলো? সে উচ্ছ্বাসের দিকে তাকালো। উচ্ছ্বাস রুমের দিকে চলে যাচ্ছিল, তখনই উচ্ছ্বাসের বাবা রাশেদ সাহেব তাকে দাঁড়াতে বলে এবং তাকে বলে, তোমার বোন প্রেম করছে? উচ্ছ্বাস এবার দাঁড়িয়ে বৃষ্টির দিকে তাকায়। ওর তাকানো দেখে সবাই ভয় পেল। বৃষ্টিরও যান যায় যে অবস্থা। উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করছে, আপনাকে এই খবর দিল কে? শুনেছি কলেজে ঠিকমতো যাচ্ছে না। ড্রাইভার বলল মাঝ রাস্তা থেকে মাঝে মাঝে নেমে যায়। অন্য মানুষও দেখেছে। জিজ্ঞেস করে ছেলেকে কোন রাস্তায় ছেলের সাথে এসব করে বেড়াচ্ছে। উচ্ছ্বাস রাশেদ সাহেবের কথা শুনে বৃষ্টির দিকে পূর্ণ দৃষ্টি দিল। কিছুক্ষণ তাকিয়ে থেকে বৃষ্টিকে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, উনি যা বলছে সত্যি? ওর কথার ধরন থেকে রোদসী ও শারুহি ভয় পেল। বৃষ্টি আরো জোরে কান্না করে দিল। ছেলেটাকে? বৃষ্টি মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলে উচ্ছ্বাস এবার বৃষ্টির পাশে এসে বসে। বৃষ্টি চোখ তুলে তাকায় উচ্ছ্বাসের দিকে, আবার চোখ নামিয়ে নেয়। উচ্ছ্বাস বৃষ্টির মাথায় হাত রেখে জিজ্ঞেস করে, কে? বৃষ্টি এবার একটু সাহস পেল। বাকিরা হাঁপ ছালো। শুধু রাশেদ সাহেব চেঁচিয়ে উঠলেন। পাশে বিপাশা বেগম মুখ কালো করে দাঁড়িয়ে সব দেখছিলেন। এখন কোনো কথা মানে আগুনে ঘি ঢালা, তাই চুপ থাকাই শ্রেয় মনে হয়েছে। তার পিছনে মালিয়া বেগম দাঁড়িয়েছিলেন। আরিফ সাহেব ব্যবসায়িক কাজে শহরের বাইরে ছিলেন। রাশেদ সাহেব রাগান্বিত হয়ে বলেন,
তুমি কি আহ্লাদ করছো মাহাতি? তুমি কি বুঝতে পারছো কি হচ্ছে? ও একটা ছেলের সাথে প্রেম করছে, কে না কে কেমন কিছু জানে না, আর তুমি শাসন না করে আপোষ করছো। উচ্ছ্বাস তার বাবার দিকে তাকালো কিন্তু কিছু বলল না। সে আবার বৃষ্টিকে ছেলে পরিচয় জিজ্ঞেস করলো। বৃষ্টি কোনো মতো করে বলল। তোমরা সবাই ওকে চেনো? সবাই অবাক হয়। উচ্ছ্বাস আবার জিজ্ঞেস করলো। আমাদের পরিচিত। বৃষ্টি আবারও মাথা ঝাঁকায়। এবার উচ্ছ্বাস সবার মুখের দিকে তাকিয়ে আবার বৃষ্টির দিকে তাকায় এবং বলে, তুই কি কোনোটা ভয় পাচ্ছিস? নাম বল, কেউ কিচ্ছু বলবে না। বৃষ্টি এবার বাবা মায়ের মুখের দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে বলে, আবিদ। উচ্ছ্বাস এবার সবার দিকে তাকালো, তারপর বাবার দিকে তাকিয়ে দেখে আবার বৃষ্টিকে জিজ্ঞেস করলো। আমাদের অফিসে যে জব করে ওই ছেলেটা? বৃষ্টি নিচের দিকে তাকিয়ে শুধু মাথা ঝাঁকায়। উচ্ছ্বাস বৃষ্টির পাশ থেকে উঠে বাবার দিকে তাকিয়ে তারপর বৃষ্টিকে বলে, আবিদকে বল 30 মিনিটের মধ্যে বাসায় আসতে, আমি ফ্রেশ হয়ে আসছি। এই বলে তার রুমের দিকে চলে গেল। তার পিছনে রোদসীও চলে গেল। বাকিরা সবাই হাঁপ ছাড়ল। সবাই ভয় পেয়েছিল যে উচ্ছ্বাস রাগারাগি না করে বসে। উচ্ছ্বাস যেমন শান্ত আবার তেমন রকজটাও, কখন কি করে ফেলে ঠিক নেই। 30 মিনিট লাগেনি, তার আগেই আবিদ এসে পড়েছে। ভালোবাসার টান আছে তাহলে। এই ব্যাপারটা দেখে সবাই একটু সন্তুষ্ট হলো, কিন্তু এদিকে আবিদের প্রাণ যায় অবস্থা। বৃষ্টি এখনো চুপচাপ আগের জায়গায় পড়ে আছে। তার মাথায় ঢুকছে না কি থেকে কি হচ্ছে আর সামনেই বা কি হবে। এদিকে রুহি আর ওষা মিটিমিটি হাসছে। ওদের এমন হাসতে দেখে উদয় বিরক্ত বোধ করে। সে ভাবে, এরা কি পাগল? এমন সিরিয়াস একটা সময়ে এমন পাগলের মতো করে হাসে। তার বোন তো পাগলের সাথে এগুলো নতুন আমদানি হয়েছে। এসব ভেবে বিরক্তিতে মুখ ঘুরিয়ে নেয়। রুহিও উদয়কে খেয়াল করেছে। সে মনে মনে উদয়কে বলে, বেটা বচ্চাত, যেভাবে তাকিয়েছে যেন মানুষ খুন করেছি। ও তাতে আমার কি? আমি হাসবই, দাঁত কেলিয়ে হাসবো, জোরে জোরে হাসবো, লাগলে শাকচুন্নির মতো হাসবো, তাতে উদয় না আসতো ওর কি? এগুলো ভেবেই সে উদয়কে মুখ ভেঙে ওষার সাথে আরো হাসাহাসিতে যোগ দেয়। উচ্ছ্বাস কিছুক্ষণের মধ্যে এসে পড়ল। এসে আবিদের সামনেই বসলো। আবিদের তো প্রাণ পাখি উড়ে যায়। সে কখনো বৃষ্টির সাথে প্রেম করতে রাজি হতো না। সে জানে রাশেদ সাহেব এবং উচ্ছ্বাস কেমন, তাই সে বৃষ্টিকে পছন্দ করলেও কখনো প্রকাশ করেনি। তবে দিন দিন বৃষ্টির পাগলামি বাড়তে থাকে এবং সবসময় তাকে বিরক্ত করতে থাকতো। ভালোবাসায় জোর কি আর চলে? শেষে আবিদও হার মেনে নেয় এবং শুরু হয় তাদের প্রণয়। তবে তখন এসব কথা তাদের মাথায়ও আসেনি যে জানাজানি হলে কিভাবে মোকাবিলা করবে বা কি হবে। এসব ভাবতে ভাবতেই উচ্ছ্বাস মুখ খোলে এবং আবিদকে জিজ্ঞেস করে,